21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বললেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল সেদিন। স্প্লিন্টারের অসহ্য যন্ত্রণাকে সঙ্গী করে এখনো অনেকেই কাটাচ্ছেন অসহায় জীবন। দু চোখে ঘাতকদের বিচার দেখে যাওয়ার প্রতীক্ষা। গাজীপুরে গুলিতে বাড্ডার সাইদুর রহমান নিহত। টাঙ্গাইলে মারা গেছে সর্বহারা নেতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে বন্দুকযুদ্ধ। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত ৩৭টি গ্রাম। বরগুনার পাথরঘাটায় ভেসে গেছে ঘেরের মাছ, জমির ফসল। এবং বেশি বেতনে চাকরির প্রলোভনে ভারতে নিয়ে অমানবিক নির্যাতন চালাচ্ছে মানব পাচারকারী চক্র। পাশাপাশি চলছে বন্দি করে মুক্তিপণ আদায়। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি আসাদ আজিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই 21শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এর আগে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন এবং প্রার্থনা করা হয়। পরে আহত নেতাকর্মী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। স্মরণ সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, 21শে আগস্টের ঘটনায় আলামত নষ্ট করতে কাজ করেছে তৎকালীন বিএনপি সরকার। তিনি বলেন, সব হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করে দেশের মাটিকে কলঙ্কমুক্ত করা হবে। গ্রেনেড হামলার পরপর যে ঘটনাগুলি তারা ঘটালো এবং যারা এই হামলার সঙ্গে জড়িত, ওই রাতের মধ্যেই অনেককে দেশ থেকে বিদেশে যেতে তারা সহযোগিতা করেছিল। কাজে তাদের প্রতিটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা আজকে স্পষ্ট যে সরকারের থেকেও, আমি বিরোধী দলের নেতা, তারপরেও আমাকে হত্যার চেষ্টা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার অপচেষ্টাই তাদের ছিল। আলামত নষ্ট এবং একজন জজ মেয়া খাড়া করে সেখানে একটা তদন্তের নাটক করা হয়েছিল। যাই হোক, সেই মামলার বিচার এখন চলছে, সাক্ষী গ্রহণ করা হচ্ছে। আমরা আশা করি প্রকৃত আসামিরা নিশ্চয়ই তারা সাজা পাবে এবং এই বিচার অবশ্যই হতে হবে, নইলে এ ধরনের ঘটনা তো ঘটতেই থাকবে। সেই সাথে সাথে 2001 সাল থেকে নিয়ে বিএনপির আমলে যত জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, বা 2013 সালে বা 2015 সালে যে সমস্ত ঘটনা ঘটানো হয়েছে, সেই খুনিদেরও বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে। কারণ অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, আমরা প্রশ্রয় দেই না। সে অন্যায় যেই করুক তাকে শাস্তি পেতেই হবে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ঘটনার দুটি মামলারই নিষ্পত্তি হয়নি 11 বছরে। রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী বলছেন, নানা অজুহাতে আসামি পক্ষের সময়ক্ষেপণের পাশাপাশি বিতর্ক এড়াতে সরকারের তাড়াহুড়ো না করার নীতি এর কারণ। তবে আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন, মামলার নিষ্পত্তি হবে ডিসেম্বরের মধ্যেই। বিস্তারিত উমর ফারুকের রিপোর্টে। 2004 সালের 21শে আগস্টের পর পেরিয়ে গেছে প্রায় 1 যুগ। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার বিচার হয়নি আজও। 11 বছর আগে এদিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বিকেল 5:30টার দিকে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ নিহত হন 24 জন। আহত হন সে সময়ের বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 500-এরও বেশি নেতাকর্মী। ঘটনার পরের দিনই হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। তদন্তের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে মামলার প্রথম 3 তদন্ত কর্মকর্তাও বিচারের মুখোমুখি। প্রায় 7 বছরে বিভিন্ন সময়ে মামলার তদন্ত করেছেন মতিঝিল ও গোয়েন্দা পুলিশের 2 জন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির 5 জন কর্মকর্তা। বিচার শুরুর পর 4.5 বছরে আদালত বসেছেন 297 দিন। বিভিন্ন আবেদন নিয়ে আসামি পক্ষ হাইকোর্টে গিয়েছে 282 দিন। 491 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য শেষ হয়েছে 176 জনের।
মামলার 52 জন আসামির মধ্যে জেল হাজতে আছেন 4 দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, সমাজ কল্যাণ মন্ত্রী ও জামায়াত নেতা আলী হাসান মুজাহিদ এবং প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 26 জন। জামিনে আছেন সাবেক 3 পুলিশ মহাপরিদর্শক সহ 8 জন। পলাতক আছেন বিএনপি নেতা তারেক রহমান, শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, হারিস চৌধুরী সহ 18 জন। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি জানান, অপ্রাসঙ্গিক প্রশ্নসহ নানা অজুহাতে আসামিপক্ষ সময়ক্ষেপণ করেছে। মহামান্য হাইকোর্টে যে আসামিপক্ষ তো তেমন কোনো উপকার পায়নি, কিন্তু 282 দিন তো ব্যয় হয়েছে। এমনিতেই একটা রাজনৈতিক দল থেকে বলা হয় রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য আসামি করা হয়েছে। যদি আমরা বিশেষ ব্যবস্থায় এই মামলা পরিচালনা বা বিচার করার কথা বলি বা করা হয়, প্রতিপক্ষ যারা এই মামলায়, তারা তো এটাকে একটা ইস্যু পেয়ে যাবে। তবে সাম্প্রতিক সময়ে ভালো অগ্রগতি হলেও শুরুতে মামলা এগিয়ে নিতে রাষ্ট্রপক্ষের কিছু দুর্বলতা ও সীমাবদ্ধতা ছিল বলে জানালেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। অনেক অবান্তর সাক্ষী নেওয়া হয়েছে, এগুলোর কোনো প্রয়োজন ছিল না। মামলার প্রয়োজনীয় সাবস্ট্যান্টিভ জাস্টিস দেওয়ার জন্য যা করা প্রয়োজন, এই কাজগুলোতেও প্রসিকিউশনের কিছু অমনোযোগী অবস্থা ছিল। এখন মামলার অগ্রগতি হচ্ছে, এটি ঠিক, কিন্তু মন্ত্রী যেভাবে আমাদের আশ্বাস দিয়েছিলেন যে এভাবে এটা নিষ্পত্তি হবে, সেইভাবে অগ্রগতি হয়নি। কারণ রোমহর্ষক এই হত্যাকাণ্ডের বিচার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তির পর্যায়ে যাবে বলে আশা করছেন তারা দুজনই। গণতন্ত্র এবং শান্তির লড়াইয়ের স্বার্থে এই মামলাটি অবিলম্বে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। 21শে আগস্টের সেই নারকীয় হামলার ঘটনা থমকে দিয়েছে আওয়ামী লীগের অনেক রাজনৈতিক নেতাকর্মীর জীবন। এখনো তাদের কানে বাজে গ্রেনেডের সেই বিকট শব্দ, সেই আর্তচিৎকার। একদিন সেই ঘাতকদের বিচার হবেই, এমন আশায় স্প্লিন্টারের অসহ্য যন্ত্রণা সহ্য করে তারা অপেক্ষা করে আছেন অনাগত দিনের। নারকীয় ওই গ্রেনেড হামলায় বেঁচে যাওয়া সেই সব মানুষদের কথা তুলে ধরছেন তাহসিনা জেসি। উত্তাল রাজপথের এই রাজনৈতিক কর্মী এখন নিভৃতচারী। স্লোগান, মিছিল, গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ের সে দিনগুলি এখন তার কাছে শুধুই স্মৃতি। 11 বছর আগের এই দিনটিতে গ্রেনেডের সেই বিকট বিস্ফোরণ, আত্মচিৎকার, সবকিছুই প্রতি মুহূর্তে জীবন্ত হয়ে ধরা দেয় চোখের সামনে। ক্ষতবিক্ষত পা আর শরীরে বয়ে চলা 400 স্প্লিন্টারের সাথেই এখন তার বসবাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবো, এই টাইমেই হঠাৎ করে ধাম করে শব্দ হলো। শব্দের পর আমি আর কিছু বলতে পারি না। যখন আমাকে তুলে নিয়ে যায়, তুলে নিচের দিকে তাকিয়ে দেখি রক্ত আর রক্ত, লাশ আর লাশ। কি বলবো, আমার পেটে স্প্লিন্টার, আমার বুকে স্প্লিন্টার, বাম হাত দিয়ে কিছু করতে পারি না। উত্তাল রাজনীতির মাঠের এই যোদ্ধাও এখন প্রতি মুহূর্তে ভুলতে চান গ্রেনেড হামলার সেই দুঃসহ স্মৃতি। ভয়ঙ্কর ওই হামলা থেকে বেঁচে ফিরলেও প্রতি মুহূর্তে লড়াই করতে হয় দেহের বিভিন্ন স্থানে আটকে থাকা স্প্লিন্টারের বিষের সাথে। দিনটা যখন আসে তখন আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে যাই। আসলে আমার ফ্যামিলির কেউ চায় না যে আমি ওই দিনটাকে স্মরণ করি, ওই দিনটাকে মনে রাখি, কিন্তু তারপরে ঘুরে ফিরে তো মনে চলেই আসে। একটা সরকারের থাকা অবস্থায় এই ধরনের একটা ঘটনা ঘটলো, এখন পর্যন্ত তার বিচার হচ্ছে না, বিচার হয় না, এটা আমাদের দুঃখ লাগে। গ্রেনেড হামলায় আহতদের নিয়ে গড়ে উঠেছে সংগঠন 21 আগস্ট বাংলাদেশ। এর সাধারণ সম্পাদক জানান, এই হামলায় গুরুতর আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে কাজ করছেন তারা। 21 আগস্টে যারা বোমা হামলা করছে, এই গ্রেনেড হামলার বিচার দ্রুত গতিতে করার জন্য আমরা বারবার কিন্তু এটা আলোচনা করছি। জীবনের মূল্যবান সময়কে হারিয়ে ফেলা এই মানুষগুলোর আশা, আবারও একদিন তারা ফিরবেন রাজনীতির মাঠে, নিজের চোখে দেখবেন সে নারকীয় হামলার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং ঘাতকদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শোক র্যালি সহ নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। সকালে চাঁদপুরের হাইমচর উপজেলার আলগি বাজারে 21 আগস্টে নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কুদ্দুস পাটোয়ারির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। পরে একটি শোক র্যালিতে অংশ নেন তারা। বাগেরহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবি জানান তারা।
কুমিল্লায় কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় 21 আগস্ট বোমা হামলার প্রতিবাদ কর্মসূচি। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে এ মোনাজাতে অংশ নেন হাজারো মুসল্লি। এছাড়া বরিশাল ও মানিকগঞ্জে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রেনেড হামলায় নিহত আহতদের নিয়ে আরও একটি রিপোর্ট থাকছে বাংলার সময়ের পরের অংশে। টাঙ্গাইল ও গাজীপুরে গুলিতে 2 জন নিহত হয়েছেন। এছাড়া সাতক্ষীরায় আহত হয়েছেন 1 জন। তবে র্যাব ও পুলিশের দাবি বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। গাজীপুর, টাঙ্গাইল ও সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। র্যাব 12 এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ফারুকি জানান, সকালে টাঙ্গাইল সদর উপজেলার শ্যামারঘাট এলাকায় 2 চরমপন্থী গ্রুপের বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে চরমপন্থীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে চরমপন্থী নেতা মুজিবুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মুজিবুরের বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ 8টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। শ্যামারঘাট এলাকায় আমাদের এই র্যাবের 2টা টহল দল সেখানে পৌঁছার পরেই ওরা দেখতে পেলো, শুনতেও পেলো যে 2টা গ্রুপে থেকে গোলাগুলি হচ্ছে। যখন র্যাব গেল, ওরা বুঝতে পারলো যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়ি, তখন তারা আমাদেরকে লক্ষ্য করে গুলি করা শুরু করলো। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় অস্ত্রসহ আটকের পর সাইদুরকে নিয়ে গাজীপুরের দক্ষিণ শালনা এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহযোগীরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। পরে ঘটনাস্থল থেকে সাইদুরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত 2 পুলিশ সদস্যকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সাইদুরের বিরুদ্ধে ঢাকার বাড্ডা ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাতে কিলার সাইদুর, তার মূল বাড়ি হলো বাড্ডা, তার কথা মতো ওই এক বাড়ি আমাদের পরিত্যক্ত বাড়ি থেকে আমরা বিদেশি পিস্তল সহ 2 রাউন্ডগুলো উদ্ধার করেছি। সেখানে পুকুর পাড়ে আবার ওই সেখানে বন থেকে কিছু গুলি বর্ষণের ঘটনা ঘটে। সেখানে আমাদের পুলিশ কনস্টেবল 2 জন আহত হয়েছে। এদিকে সাতক্ষীরার কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী শাহিন সর্দার নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছেন পুলিশের 3 সদস্য। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ। মামলা তুলে নিতে নির্যাতিতার পরিবারকে দেয়া হচ্ছে হুমকি। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস পুলিশের। ভোলার চরফ্যাশনের 11 যুবককে বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে অমানবিক নির্যাতন চালাচ্ছে মানব পাচারকারী একটি চক্র। পাশাপাশি চক্রের সদস্যরা বিভিন্ন অঞ্চল থেকে যুবকদের নিয়ে বন্দী করে মুক্তিপণ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ভারতের চেন্নাই বন্দি শিবির থেকে চরফ্যাশনের 4 জন পালিয়ে এলেও অনিশ্চয়তার মধ্যে আটকে আছে বাকি 7 জনের জীবন। বন্দীদের স্বজনদের দাবি, তাদের ফিরিয়ে দিতে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করছে পাচারকারীরা। নাসিরউদ্দিন লিটনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মানব পাচারকারী চক্রের সদস্য জসিম বেশি বেতনে গ্লাস কারখানায় চাকুরির প্রলোভন দেখিয়ে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের জাফরুল্লাহ, অজিউল্লাহ, কবির, শাহাবুদ্দিন, ফয়সাল, মিজান, ইসমাইল, রহিজল, কবির হোসেন, সোহেল এবং দুলালহাট এলাকার তোফায়েলকে চোরাই পথে ভারতের চেন্নাইয়ের দুর্গম এলাকায় নিয়ে যায়। এদের কাছে বৈধ ভিসা পাসপোর্ট না থাকায় লুৎফর রহমান নামের বাংলাদেশি এক ব্যবসায়ীর গুদামে বন্দী করে রাখে। বন্দি শিবির থেকে পালিয়ে 16 দিন পর বন জঙ্গলে কাটিয়ে বাড়ি ফিরে আসা অজিউল্লাহ, কবি, শাহাবুদ্দিন জানান তাদের উপর নির্যাতনের কথা। কিছু কইলে মানে আমার মাইদের শুরু করে দিত। 10,200 টাকা নিয়ে আমি বাইতে আইছি। এখন আমার মা আমার রাখিয়ে দিয়েছে 50,000 টাকা। এখন দরিদ্র পরিবারের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য না থাকায় স্বজনদের ফিরে পাওয়া নিয়ে আশঙ্কার কথা জানালেন পরিবারের লোকজন। 30,000 টাকা কুন্ডেতনে দিমা আর আমার ফলা কুন্ডেতনে আনুন। আমাদের আব্বাকে 2 মাস লেগে গেছে, আমরা খুব চলতে পারি না, খুব কষ্টে আছি। একজনের কাছে 50,000 টাকা আছে, কারোর কাছে 20,000 টাকা আছে। প্রলোভন দেখিয়ে ভারতে আটকে রেখে মুক্তিপণ আদায় করলেও তারা ভয়ে আইনের আশ্রয় নিতে পারছে না বলে জানালেন এই জনপ্রতিনিধি। অভিভাবক যারা আসলো ওরা আইনের আশ্রয় নিতে চেষ্টা করছিল, কিন্তু ওই প্রভাবশালী যারা নিছে ওদের ভয়ে
আইনের আশ্রয় নিতে পারতেছে না। মানব পাচার ও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেয়ায় জসিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই পুলিশ কর্মকর্তা। অবশ্যই আমরা ব্যবস্থা নেব। জসিম এই মুহূর্তে আমাদের জানার মধ্যে এলাকায় নাই, সেও বোধহয় ভারতে আছে, তাকে আমরা খোঁজ করছি। ফিরে আসাদের তথ্য অনুযায়ী ব্যবসায়ী লুৎফর রহমানের বাড়ি খুলনা জেলায়। সে দালালের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় কারখানা থেকে চাকুরির প্রলোভন দেখিয়ে শ্রমিক নিয়ে মুক্তিপণ আদায় করে। চরফ্যাশনের 11 জন ছাড়াও ওই গুদামে আরো 23 জন বাংলাদেশি বন্দী আছে। সময় সংবাদ, ভোলা। আবারও গ্রেনেড হামলা প্রসঙ্গ। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত কুষ্টিয়ার মাহবুব রশিদের পরিবার আজও বিচারের অপেক্ষায়। আর 11 বছর পরও তার স্মৃতি রক্ষায় পদক্ষেপ না নেয় ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আরেক শহীদ পটুয়াখালীর মামুনের স্বজনদের। কুষ্টিয়া থেকে এস.এম. রাশেদ এবং পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার সময় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে জীবন বাজি রাখেন দেহরক্ষী মাহবুব রশিদ। কিন্তু গ্রেনেডের আঘাতে প্রাণ হারান কুষ্টিয়ার খোকসা উপজেলার সুলতানপুর গ্রামের কৃতি সন্তান। এরপর কেটে গেছে 11 বছর। সন্তান হারানোর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন শহীদ মাহবুবের স্বজনেরা। কিন্তু এখনো হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় স্বজনদের শুধুই আক্ষেপ। 11 বছর আমার ছেলের কবরটা ভেঙে গেছে, তা এ পর্যন্ত কেউ সাহায্য না। প্রধানমন্ত্রী দেয় যা তাই, তাছাড়া অন্য কোনো লোক আমার কোনো সাহায্য করে না। আমার ভাই আজ 11 বছর মারা গেছে, সেই বিচারটা আমরা এখনো পাইনি। শহীদ মাহবুবের স্মৃতি রক্ষায় একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি স্থানীয়দের। তিনি মারা গেলেন, কিন্তু তার বিনিময়ে তার স্মৃতি রক্ষার্থে অদ্যবধি এই ফুলবাড়ি গ্রামে এবং তার কবর বা তার কবরস্থান সংস্কার হয় নাই, এবং সেখানে যাতে একটা কবর সংস্কার করে এবং তার উদ্দেশ্যে একটা ভালো কিছু কোনো প্রতিষ্ঠানিক একটা স্মৃতি বা তার স্মৃতিসৌধটা করলে আমরা খুব ভালো লাগতো বা আমরা খুব খুশি হতাম। এদিকে সেদিন গ্রেনেড হামলায় নিহত পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুরা গ্রামের মামুনের বাড়ি আজও শোকাচ্ছন্ন। একমাত্র ছেলেকে হারানোর দুঃসহ সেই বেদনা 11 বছর ধরে তাড়া করে বেড়ায় তার পরিবারকে। এছাড়া নানা আশ্বাস পেলেও আর্থিক অনটনের কোনো সুরাহা হয়নি। এ কারণে আর্থিক অনটনের মধ্যেই দিনাতিপাত করছেন তার পরিবার। আর নারকীয় এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের। 11 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে আমার চোখে পানি নিয়ে আমি আমার মামুনের হত্যাকারীর বিচার চাই। এর বিচার হইবে, আজ হবে, কাল হইবে, কোনো বিচারই পাইতেছি না। যদি বিচারটি দ্রুত সম্পন্ন না হয়, রায় কার্যকর না হয়, তাহলে রাজনৈতিক হত্যাকাণ্ড অব্যাহত থাকে। 2004 সালের এই দিনে গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ নিহত হন 24 জন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে, ডুবে গেছে ফসলের ক্ষেত। এছাড়া রংপুর ও গাইবান্ধায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে পাহাড়ি ঢল আর টানা বর্ষণে প্রায় 2000 হেক্টর জমির আউশ ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে সদর উপজেলা সহ দোয়ারা বাজার বিশ্বম্ভরপুরের নিম্নাঞ্চল। হাওড়াঞ্চলের বেশিরভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। 4-5 দিন ধরে আমরা স্কুলে যাইতে পারতেছি না। 21টা পুকুরের মধ্যে 3টি পুকুর আছে, বাকি সম্পূর্ণ পুকুর পানিতে বসিয়ে গেছে। পিস্তলা এবং ক্ষতিগ্রস্ত ধান খেতে যেগুলি যে রূপা বিশেষত আমন ধানে যেটা ছিল, এটাকে আমরা দ্রুত রিকভারি করার জন্য কৃষকদেরকে সাহায্য কিভাবে করা যেতে পারে, বীজ দিয়ে সাহায্য করা যেতে পারে, এই ব্যবস্থা আমরা নিচ্ছি। শেরপুরে কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীর বাঁধ ভেঙে পৌরসভা সহ 4টি ইউনিয়নের প্রায় 16টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় 2000 একর আবাদি জমি পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া ঢলের পানিতে উপজেলার বেশিরভাগ মাছের ঘের ভেসে গেছে। এদিকে কুড়িগ্রামে গত 3 দিনের টানা বৃষ্টিতে শহরের ফায়ার সার্ভিস চত্বর সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া তিস্তার কাউনিয়া পয়েন্ট, ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্ট সহ জেলার 16 নদীর বিভিন্ন পয়েন্টে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়েছে। রংপুরে টানা খরার পর অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। এতে রোপা আমন ও পাট জাগ দেওয়ার যে সমস্যা ছিল তা কেটে যাবে বলে আশা করছে কৃষকরা। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বেলা 12টা পর্যন্ত 177.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গাইবান্ধার বিভিন্ন স্থানেও শুক্রবার সকাল থেকে দিনভর বৃষ্টি হয়েছে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ।
ফেনীতে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার পৌর এলাকা সহ ৩৭টি গ্রাম। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার পানিবন্দী লক্ষাধিক মানুষের জীবন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, গতকাল বিকেলে ভারতের ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ঢলে মুহুরী কহুয়া ও সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম এবং ফুলগাজী উপজেলার ৮টি জায়গা ভেঙে যায়। পানির চাপে ধসে পড়েছে ফুলগাজী বাজার বন্যা নিয়ন্ত্রণের প্রতিরক্ষা দেয়াল। এতে প্লাবিত হয়েছে ফুলগাজী উপজেলার 4টি ইউনিয়নের 23টি এবং পরশুরাম উপজেলার 2টি ইউনিয়নের 14টি গ্রাম। ভেসে গেছে শত শত পুকুরের মাছ ও তলিয়ে গেছে আউশ আমনের বীজতলা এবং গ্রামীণ সড়ক সহ ফেনী পরশুরাম মূল সড়ক। বন্ধ হয়ে গেছে অনেক এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। বেরিবার ভাঙবার সাথে সাথে মাছ সরিয়ে যায়, তাড়াতাড়ি সাথে গায়ে ফেরান লয়, সাথে সাথে গরু ছাগল লয়, কিছু কিছু বাগছে আর কিছু কিছু গরু মাল সামাল সব বাগিয়েছে। অনেক ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ আমরা হিসাব করতে পারবো না, অনেক ক্ষতি হয়েছে। বন্যার্তদের মাঝে আমরা ইতিমধ্যে প্রাথমিকভাবে 17 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ প্রদান করেছি। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে এবং শুকনা খাবার যেগুলি বন্যার্তদের তাৎক্ষণিকভাবে প্রয়োজন সেগুলি বিতরণ অব্যাহত আছে। এবার টাঙ্গাইলে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রাণনাশের হুমকিতে বিষয়টি প্রকাশ করতে না পারায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই তরুণী। এ ঘটনায় মামলা করা হয়েছে অভিযুক্ত বখাটের বিরুদ্ধে। তবে মামলা তুলে নিতে নির্যাতিতার পরিবারকে প্রতিনিয়ত দেয়া হচ্ছে হুমকি। এদিকে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, চলতি বছরের জানুয়ারিতে টাঙ্গাইলের ঘাটাইলের নিজ বাড়িতে একা ঘুমিয়েছিল প্রতিবন্ধী ওই তরুণী। এ সুযোগে তাকে ধর্ষণ করে একই এলাকার বখাটে মনির। কিন্তু এই ঘটনা কাউকে বলা হলে তরুণীকে মেরে ফেলার হুমকি দেয় সে। ভয়ে ধর্ষণের ঘটনা গোপন রাখলেও অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তা প্রকাশ পায়। এরপর এলাকাবাসী ও স্বজনদের কাছে ধর্ষণের কথা খুলে বলে ওই তরুণী। এখন নির্যাতিতার স্বজনদেরও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। মারে ফেলানোর হুমকি দিচ্ছে মারে, এই জন্য আমি বলিনি কেউ কাছে। তারপর আস্তে আস্তে লোক জানাজানি হয়, হওয়ার পরে মাতাব্বরেরা আসে, আসার পরে জিজ্ঞাসাবাদ করে, তখন আমি মনিরের কথা বলি যে মনিরের বাচ্চা আমার গর্বে। আমাদের কোনো নিরাপত্তা নেই, বাড়িতে থাকলে হুমকি দেয়, মাইরে ফেলামু, কেউর কাছে কইলে, লোকজনের কাছে কইলে মাইরে ফেলামু। এদিকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে অভিযুক্ত মনিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তাকে যে জোরপূর্বক ধর্ষণ করে যে জিনিসটা করা হয়েছে তার একটা পূর্ণাঙ্গ বিচার হোক। এটা মানে আমরা ইয়ং জেনারেশন হিসাবে এটা হলো বর্তমান গভর্নমেন্ট সরকারের কাছে এটা হলো আমাদের চাওয়া। আমরা এটা আর হইলো চূড়ান্ত বিচার চাই একটা, জানি ভবিষ্যতে আর কোনো মেয়ে জানি এরকম দর্শিত না হয়। থানা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির একটি মিটিং হয়, সেই মিটিংয়ে আমি জোরালোভাবে জোর দাবি জানাই যাতে করে ধর্ষিত মেয়েটার তার উপযুক্ত বিচার পায়। অবশ্য অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। নারী শিশু নির্যাতন আইনের 22 ধারা মোতাবেক জবানবন্দি লিপিবদ্ধ করার কাজ সম্পূর্ণ করি। আসামি গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনায় গত 19 আগস্ট রাতে মনিরের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলা করেন নির্যাতিতার মা। তবে মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বখাটে। সময় সংবাদ, টাঙ্গাইল। সাতক্ষীরায় এক কিশোরকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সুপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, দুপুরে শহরের ইটাগাছা দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক আবু সাইদ হিফজ বিভাগের এক ছাত্রকে যৌন হয়রানির চেষ্টা করে। এ সময় ছাত্রটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে তারা ওই শিক্ষককে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সুপর্দ করে। ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় 2 শিক্ষার্থী নিহত হয়েছে। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌর লেকপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রাইভেট পড়তে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল 10ম শ্রেণীর শিক্ষার্থী নিপা ও নাদিয়া। এ সময় দ্রুত গতির একটি ট্রাক তাদের দুজনকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিপার মৃত্যু হয়। এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনার পথে নাদিয়ার মৃত্যু হয়। নীলফামারীতে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। এতে 10 ঘন্টা বন্ধ থাকার পর সৈয়দপুর চিলাহাটি রুটের ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায় সকাল 6টার দিকে শহরের রেলঘুমটি এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে সৈয়দপুর চিলাহাটি রুটের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে 10 ঘন্টা পর বিকেল 4টার দিকে ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করা হয়। কেন্দ্রীয় শিশু একাডেমির বর্তমান জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে গাইবান্ধা ও পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। দুপুরে গাইবান্ধার ডিবি রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিশু অভিভাবক ও সংগঠক ফোরাম। মানববন্ধনে ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন। এদিকে শিশু একাডেমি স্থানান্তরের প্রতিবাদে পটুয়াখালীতে মিছিল করেছে শিশু অভিভাবক ও সংগঠক ফোরাম। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে সংগঠনটি। যশোর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক জাহিদুল কবির মিল্টনের অপহরণকারীদের আটকের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন। এ সময় অবিলম্বে অপহরণকারীদের আটক করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। বাংলার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন। বললেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল সেদিন। স্প্রিন্টারের অসহ্য যন্ত্রণাকে সঙ্গী করে এখনো অনেকেই কাটাচ্ছেন অসহায় জীবন। দুচোখে ঘাতকদের বিচার দেখে যাওয়ার প্রতীক্ষা। গাজীপুরে গুলিতে বাড্ডার সাইদুর রহমান নিহত। টাঙ্গাইলে মারা গেছে সর্বহারা নেতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে বন্দুকযুদ্ধ। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত 37টি গ্রাম। বরগুনার পাথরঘাটায় ভেসে গেছে ঘেরের মাছ, জমির ফসল। এবং বেশি বেতনে চাকরির প্রলোভনে ভারতে নিয়ে অমানবিক নির্যাতন চালাচ্ছে মানব পাচারকারী চক্র। পাশাপাশি চলছে বন্দী করে মুক্তিপণা দেয়। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।